গোবরডাঙ্গা নকশা আয়োজিত ত্রয়োদশ জাতীয় নাট্যমেলার আজ তৃতীয় দিন। প্রতিদিনের মতন আমরা আজকেও আমাদের এই তৃতীয় দিনের প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করছি। আজও একটি সেমিনার আমাদের এখন এখানে হবে। আজ আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, অভিনেতা সুদীপ্ত ভৌমিক। আমরা আলোচনায় শুরু করব। প্রতিদিন আমি যে কথাটা বলে আসলে শুরু করতে চাই সেটা হচ্ছে মানে মূলত এই সেমিনারটা যারা শোনেন বা যারা আমরা উপস্থিত থাকি তাদের মধ্যে আমরা প্রায় সকলেই বা বেশিরভাগই আমরা থিয়েটার করি এবং গোবরডাঙ্গা নকশায় স্টুডেন্ট হিসেবে আছি। আমরা সারাদিন থিয়েটারের সঙ্গেই আছি, থিয়েটারটা করতে চাইছি। তো যারা এখানে বলেন তাদের এক্সপিরিয়েন্সের কথা, মানে আমাদের যা সাবজেক্ট মাই জার্নি মাই থিয়েটার, সেটা তাদের কাছে মানে স্টুডেন্ট যারা তাদের কাছে একটা এক্সপিরিয়েন্স হয়ে থেকে যায় এবং মানে একটা পাঠ্যের মতো তারা সেটা থেকে শেখে। ফলে সুদীপ্ত ভৌমিক, ওনার সম্পর্কে একটু বলে নিই। মানে উনি এখন বিদেশে থাকেন, মানে এখন নয় অনেক দিন থেকেই থাকেন, সেখানেই থিয়েটার চর্চা করেন। কিন্তু সুদীপ্তবাবুর লেখা নাটক পশ্চিমবঙ্গ তো বটেই, মানে আমি যেটুকু জানি সারা ভারতবর্ষেই কোথাও না কোথাও কখনো না কখনো কোনো দল করেছে বা করে। ফলে আমাদের বাংলা নাটকে, বাংলা থিয়েটারে, মানে পশ্চিমবঙ্গে থিয়েটার বলছি না, সারা ভারতবর্ষ জুড়ে যে বাংলা থিয়েটার হয় তার সেখানে যারা থিয়েটার করে বা আমরা যারা থিয়েটার করি তাদের কাছে মানে সুদীপ্ত ভৌমিক একটি নাম, মানে একটি জায়গা আমাদের কাছে, শেখবার জায়গা, বোঝবার জায়গা। তো সেই সুদীপ্তবাবুকে আমরা পেয়েছি আজকে। প্রথমে একটু মানে বেসিক জায়গা থেকে, যেটা আমাদের সাবজেক্ট মাই জার্নি মাই থিয়েটার, সেইটা আমি ওনার কাছে একটু প্রথমে শুনতে চাইব। ওনার থিয়েটারের জার্নিটা, থিয়েটার, এখানে থিয়েটার করা, তারপর বাইরে যাওয়া, সেখানে গিয়ে সেখানে থিয়েটার চর্চা। এবং আমরা যেটা বারে বারে আলোচনা করি, মানে আমাদের যখন আলোচনা হয় যে অনেকবারই তো ওনাদের প্রোডাকশন আমরা দেখেছি এখানে, মানে বিদেশে থেকে সেখানের কালচারের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েও এত প্রফেশনাল একটা বাংলা থিয়েটার ওনারা করেন যেটা দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। সেই কাজটা যে এত, মানে তার পিছনে যে পরিশ্রম আছে, যে শ্রম আছে, সেটা বোঝা যায়। তো সেই সমস্ত কিছুই আমরা ওনার কাছ থেকে একটু শুনবো। তো প্রথমে একটু জার্নিটা থেকেই শুরু করি। হ্যাঁ, আচ্ছা, বেশ। প্রথম কথা ধন্যবাদ, এবং গোবরডাঙ্গা নকশাকে ধন্যবাদ। এবারও এটা বোধহয় আমাদের চতুর্থবার যে এখানে এসে আমরা যোগদান করতে পেরেছি, এবং আমাদের এটা সৌভাগ্য মনে করি, কারণ এটা আমাদের প্রথম দিন থেকেই আমাদের খুব ভালো লেগে গেছিলো এই পরিবেশটা, এবং সেই কারণেই আমরা বারবার ফিরে আসতে চাই। তো জার্নির কথা যখন উঠলো, আসলে আর সকলের মতোই থিয়েটারের পোকা সেই শৈশবকালেই মাথায় ঢুকে যায়, কিন্ডারগার্টেন, নার্সারি থেকেই, তখন থেকেই অভিনয়, থিয়েটার ইত্যাদি করি। এবং স্কুল চলাকালীন এবং স্কুলে এবং তারপরে কলেজে, আমি যদিও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, কিন্তু সৌভাগ্যবশত সেখানে নাট্যচর্চাটা একটা খুব বড় ব্যাপার ছিল। এবং আমাদের মাস্টারমশাইরা, যারা স্পেশালি আমাদের যে থিয়েটারে আমাদের যে কিছু ইংরেজি কোর্স নিতে হতো, সেখানেও আমার যে মাস্টারমশাই তিনি নাটকই পড়াতেন। আমাদের প্রথম সেখানে পাঠটা ছিল গ্যালিলিও জীবন, যেটা লাইফ অফ গ্যালিলিও বার্টল ব্রেক্টের। আমি IIT খড়গপুর থেকে আমি পাশ করেছি। হ্যাঁ, তো সেখানে এটাই ছিল পাঠ্য। তো সুতরাং এটা আমার সৌভাগ্য যে সেই চর্চা করার সুযোগটা পাই সেখানে, এবং সেখানে থাকাকালীনই আমরা নানা রকম সুযোগ পাই, নাটক দেখার সুযোগ পাই। বিভিন্ন নাটকের দল সে কলকাতায় গিয়ে সেখানে নাটক মঞ্চস্থ করত। তারপর আমার বাদল সরকারের সঙ্গে কিছু ওয়ার্কশপ করারও সৌভাগ্য হয়েছে সেই সময়, এবং চর্চাটা তখন থাকে। এবং পরবর্তীকালে যখন আমি চাকরি সূত্রে দিল্লি এবং পরে কলকাতায় আসি, তখন কলকাতায় এসে আমি
তখন সেবার পঞ্চম বৈদিক তখন পুরো দমে নাথবতী অনাথবোধ করে চলেছে সেই সময়। এটা আমি 80-র দশকের কথা বলছি, 80-র মাঝামাঝি। অনেকের কাছেই এটা বলা মানেই আমার বয়সটা বলে দেওয়া। তো যাই হোক, তো আমি সেই সময় পঞ্চম বৈদিক তখন একটা স্কুল চালু করেছিলেন পঞ্চম বেদ চর্যাশ্রম নামে। প্রথম বছর আমি সেখানে ভর্তি হই। আমি সৌভাগ্যের বিষয় যে আমি সেখানে সুযোগ পাই, এবং সেখানে আমাদের যারা শিক্ষক ছিলেন তার মধ্যে শাওলি মিত্র, তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র, তার কাছেও শেখার সুযোগ পেয়েছি, মোহিত চট্টোপাধ্যায়, কালীপ্রসাদ ঘোষ ইত্যাদি ইত্যাদি দিকপালদের কাছে কিছুটা আমি 1 বছরের কিছু বেশি ছিলাম সেখানে। আমার সহপাঠীদের মধ্যে ছিল যারা যেমন বিজয়লক্ষ্মী বর্মন, বিজয়লক্ষ্মী দিয়ে আমাদের ক্লাসে ছিলেন। তারপর পার্থসারথী দেব, মারা গেছে কিছুদিন আগে ভদ্রলোক, কিন্তু সে এবং আরও অনেকে ছিল। তখন আমরা আমার সেই সৌভাগ্যটুকু হয়। তারপর আবার আমি পিএইচডি করার জন্য ফিরে যাই, ফলে আমার ওটাকে আর বেশি দিন কন্টিনিউ করা হয়নি। কিন্তু তারপর আমি যখন ঠিক করি যে আমি ছাত্রাবস্থায় যখন সাধারণত আইআইটি থেকে যারা আন্ডার গ্র্যাজুয়েট করে তারা তখনই বিদেশে যাওয়ার কথা ভাবে, আমি সেটা যাইনি। আমি আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি করার পরে তখন একটা ডাক এলো, তখন আমি গেলাম বিদেশে। এবং সেখানে গিয়েও সৌভাগ্যবশত আমি এমন কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ পেলাম যারা সেখানে অন্য ধরনের থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা করে। এবং বিশেষত আমি নিউ জার্সিতে থাকি, নিউ ইয়র্কের পাশেই, এবং আমার যেটা অবাক লাগলো যে আমেরিকাতে, বিশেষ করে নিউ জার্সিতে নাট্যচর্চা, থিয়েটারের যে চর্চাটা এত ব্যাপক এবং এত গভীর, আমি বাংলা বলছি না, মানে সাধারণত ওখানকার যে মেইন স্ট্রিম থিয়েটার, সেটা মানে আমাকে সত্যি খুবই মুগ্ধ করলো, এবং ফলে আমি তার থেকে অনেক কিছু শিখতে পারলাম এবং অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু জেনেছি। এবং সেখানে আমার আবার নতুন করে নাট্যচর্চা শুরু হলো। তো সেই নাট্যচর্চার ক্ষেত্রে করতে করতেও কিন্তু মূলত কী হতো, যদিও প্রথম দিকে আমরা কিছু কিছু মৌলিক নাটক তৈরি করা হয়েছিল, কিন্তু তারপর সাধারণত যেটা হয়, যে কোনো এখানে মফস্বলেও হয়, যে কলকাতায় যেসব নাটক হয়, মঞ্চ সফল যেসব নাটক হয়, সেই নাটকগুলি ওখানে আবার আমরা করতাম আর কি, যেমন যে কোনো বড় নাটক। এখন তারপর এমন হতো যে এখান থেকে নির্দেশকরা গিয়ে সেখানকার কুশীলবদের নিয়ে, অভিনেতাদের নিয়ে নাটক মঞ্চায়ন করতেন। সেটাও একটা শেখার ব্যাপার ছিল। তো সেই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, আমি এটা অনেক জায়গায় বলি এবং লিখেওছি, যে তখন শ্রী অশোক মুখোপাধ্যায়, আমাদের থিয়েটার ওয়ার্কশপের, উনি গিয়েছিলেন ওখানে একটা নাটক নির্দেশনা করতে। তো তখন সেই নাটকের প্রাথমিকভাবে আমার উপর দায়িত্ব ছিল লোকজনকে তৈরি করার। তারপর উনি আসবেন, এসে তারপর উনি নাটকটাকে ফাইনাল, চিরকুমার সভা ছিল নাটকটা, তো সেটাকে উনি ফাইনাল করবেন। তো যাকে তো চলছিল কাজ। তারপর একদিন আমি অশোকদার সাথে এমনি ঘুরতে ঘুরতে উনি অধ্যাপক তখনও, তো ওনাকে নিয়ে আমার মনে আছে প্রিন্সটন ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখাতে নিয়ে গেছি, ঘুরছি। তো তখন ওনাকে আমি বলি যে এরকম এই কথায় কথায় যে দেখুন, আমরা তো সব নাটক দেখি, আপনারা এখানে এসে করেন, আমরাও করি। বিভাসদা গিয়ে চাক ভাঙা মধু করলেন, আমরা দেখলাম, খুব ভালো লাগলো, আমরা করলামও। উনি তারপর বলিদান করলেন, তারপর আপনি এখানে এই নাটক করছেন, এগুলো দেখি। কিন্তু দীর্ঘদিন এখানে থাকার পর ওই নাটকগুলোর সঙ্গে আর তেমনভাবে কানেক্ট করতে পারি না। মানে হ্যাঁ, একটা নস্টালজিয়া কাজ করে ঠিকই, যে এই নাটক তো আমিও দেখেছি আগে, আবার সেটা করছি এখানে, কিন্তু তার বেশি কতটুকু, হ্যাঁ অভিনয় কিছুটা শিখছি, নির্দেশনা আপনাদের কাছ থেকে কিছুটা শিখছি, সেটুকু। তখন উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেন, দেখো আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু সেটা করতে গেলে তোমাকে তো তোমাদের নিজেদের নাটক তৈরি করতে হবে। তো এইটা আমার মাথায় একটা কি বলে না, বাল্ব জ্বলে ওঠে, সেরকম একটা ঘটনা ঘটে।
এবং আমি তখন কি তার বললাম ঠিক আছে তাহলে সেটাই চেষ্টা করা যাক, এবং আমি নাটক লিখতে শুরু করি। যে তার আগে নাটক লিখতাম টুকটাক, এমন কিছু নয়, যে আমাদের অভিবাসী জীবনের সেখানকার যে দৈনন্দিন সংগ্রাম, দৈনন্দিন যে আমাদের মানে দূর থেকে মনে হয় যে বাহ খুব সুখের জীবন, কিন্তু তা নয়, সেখানেও নিয়ত একটা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়, যে কোনো মানুষকে যে কোনো জায়গাতেই যেতে হয়। তো সেইটার নিয়ে, এবং বিশেষত আমরা যারা ওখানে অভিবাসী তাদের একটা দোটানা কাজ করে, মানে আমার এখানকার এবং ওখানকার একটা বিরাট টান, এই সংঘাতগুলোকে নিয়ে নাটক তৈরি করা, এবং আমি সেই নিয়ে নাটক লিখতে শুরু করি, এবং সেটা দর্শকের খুব ভালো লাগে, এবং আমরা তখন যখন এখানে এসে করি, এখানেও তখন তার সেটা বিপুলভাবে লোকে নিতে শুরু করে সেই নাটকগুলি, তার পটভূমিকাগুলি, এবং ফলে মানে আমি একটা পথ খুঁজে পাই বলা যেতে পারে, যে এইভাবে থিয়েটার করা। এবং তখন থেকে আমরা যত নাটক করেছি সব মৌলিক নাটক, আমরা কোনো বিদেশি নাটকের অনুবাদ, এমনও হয়েছে আমরা এখানে নাটক করেছি, করার পর লোকে এসে জিজ্ঞেস করছে এটা কোন নাটকের অনুবাদ। হ্যাঁ, মানে এতটাই অভ্যস্ত হয়ে গেছে এখানে যে আমাকে জিজ্ঞেস করছে, না এটা কোনো নাটকের অনুবাদ নয়, এটা সম্পূর্ণ মৌলিক নাটক। তো সেই ব্যাপারটা তখন ঘটে, এবং সেই একটা স্বকীয়তা, বা যে করে না ফাইন্ডিং ইওর ওন ভয়েস, নিজের ভাষা খুঁজে পাওয়া, সেই ঘটনাটা ঘটে। এবং যে কারণে আমি অশোকদাকে সত্যি কথা বলতে কি আমি গুরুর স্থানেই রাখি, যদিও উনি সেভাবে আমার মাস্টারমশাই নন, কিন্তু কারণ উনি আমাকে সেই পথটা দেখিয়ে দিয়েছিলেন। তো সেটাই জার্নি, এবং সেই জার্নি এখনও চলছে। এখন নানা বিষয়ে নাটক লিখতে ইচ্ছে করে। ইদানিং প্রচুর আমি মানে যাকে বলা হয় সত্য ঘটনা অবলম্বনে কিংবা জীবনীমূলক নাটক অনেক লিখেছি বা লিখছি। যেমন সাম্প্রতিক এখন নাট্যানন্দ মেঘনাদ করছে, মেঘনাদ সাহাকে নিয়ে নাটক। এখানে দেখবে পল এবং ভিনসেন্ট ভ্যান গগ অ্যান্ড পল গগার জীবনের কাহিনী নিয়ে একটা নাটক। তো সেইগুলো নিয়েও এখন একটা আমার বলা যেতে পারে একটা স্পেশাল ইন্টারেস্ট তৈরি হচ্ছে। আরও কিছু নাটক এরকম আছে। তো সেটাই মোটামুটি জার্নি। এখন দেখি কোথায় গিয়ে ঠেকি, কোথায় গিয়ে পৌঁছাই। না, আমার একটা জিনিস খুব মানে আপনি প্রথম যেবার আপনাদের প্রোডাকশন দেখলাম তখন থেকে আমার একটা জিনিস জানতে মানে করার ইচ্ছা আর কি, যে আপনারা যারা বাঙালি যারা ওখানে থাকেন মূলত বিদেশে, মানে আমাদের এখানে যে থিয়েটার চর্চা মূলত আমরা গ্রুপ থিয়েটার বলছি, কিন্তু আবার একটা ফ্রিল্যান্সিং থিয়েটারের একটা চর্চাও শুরু হয়েছে। মানে গ্রুপ থিয়েটার আছে কিন্তু সেখানে ফ্রিল্যান্স করছে বা প্রফেশনাল কাজ করছে। তো মানে ওখানে বাংলা থিয়েটারের চর্চাটা ঠিক কীভাবে হয়, মানে কি মানে মানে আপনাদের কাজ দেখে আমার মনে হয় যে কি মেধা এই কাজটার পিছনে বা কি শ্রম, সেটা একটা চর্চার মধ্যে না থাকলে এই কাজটা করা মুশকিল। তো সেই চর্চাটা আপনাদের এই ব্যস্ততার জীবন থেকে বের করেও কিভাবে সেই চর্চাটা চলে? হ্যাঁ, এটা একটা জরুরি কথা। প্রথমত আমি যেটা চর্চার মধ্যে থাকাটা, এটা তো নিঃসন্দেহে আমরা সকলেই জানি যে কতটা জরুরি। চর্চার মধ্যে না থাকলে মুশকিল। তো আমরা যেটা করি যে হ্যাঁ নিয়মিত তো ওখানে মাঝে মাঝে ওয়ার্কশপ ইত্যাদি সেগুলো হয়, কিন্তু ওখানে বেশ কয়েকটি নাটকের দল আছে, মানে যারা নাটক করেন। আমাদের আছে এপিক অ্যাক্টরস ওয়ার্কশপ আছে, এবং আরও কয়েকটি আছে। তো তারা সকলেই বছরে কোনো না কোনো সময় কোনো প্রোডাকশন করে, এবং আমার সেক্ষেত্রে সেই জন্যে আমরা কোনো ওই তথাকথিত দল কেন্দ্রিক অভিনয় যে আচ্ছা তুমি আমার দলে তুমি অন্য কোনো দলে করতে পারবে না, সেই ব্যাপারটা নেই। তুমি যেখানেই সুযোগ পাবে নিশ্চয়ই করবে। এবং ওখানে যেভাবে নাটকগুলি হয় সেটা হচ্ছে যে কোনো থিয়েটার যখন হয়, সে যে প্রডিউসিং কোম্পানি হোক না কেন, আমি সেভাবে বলছি, আমি এখানকার ওই তথাকথিত কোম্পানি থিয়েটার আনছি না, কিন্তু ওখানে প্রত্যেকটা থিয়েটারে একটা কোম্পানি তো রেজিস্টার করতে হয়, এখানেও করতে হয়, গোবরডাঙ্গা নকশাকেও করতে হয়েছে, তাই তো। তো সেই রকম আর কি, যে রেজিস্টার্ড যে কোম্পানি, যে নাটকের দল, তারা যখন একটা নাটক প্রোডাকশন করবে ঠিক করে, তারা তখন একটা অডিশন কল করে, এবং তার থেকে অডিশন থেকে একটা কাস্টিং হয়,
এবং সেই কাস্টিং থেকে যারা যারা আসে, যারা সিলেক্টেড হয়, তারা নাটকটা তো প্রোডাকশন হয়। তো সেইভাবে, এবং ওখানে আরও কিছু নানা ধরনের অনেক কতগুলো ফেস্টিভ্যালস হয়, যেমন সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল, কিংবা বিভিন্ন শহরে কতগুলি ফেস্টিভ্যাল হয়, বস্টনে হয়, আটলান্টাতে হয়, সান ফ্রান্সিসকোতে হয়, বিভিন্ন জায়গায়, বা আমি বাংলা নাটক বলছি। এবং কিছু ক্ষেত্রে হচ্ছে সাউথ এশিয়ান, অর্থাৎ বাংলা শুধু নয়, বাংলা, হিন্দি, ইংরেজি, অন্যান্য ভাষাতেও হয়। তো সেই নাটকগুলি যখন অভিনীত হয়, তো তখন তাদের যে এর মাধ্যমে, চর্চার মাধ্যমে থাকে, এবং কয়েকটি দল আছে যারা নাটকটাকে একটু সিরিয়াসলি করার কথা ভাবে। হ্যাঁ, শখের থিয়েটার কি হয় না? নিশ্চয়ই হয়। স্পেশালি দুর্গাপুজো বা এ ধরনের অনুষ্ঠানে নিশ্চয়ই তখন একটা নাটকটা একটা মানে বিনোদনটা একটা প্রধান অঙ্গ হয়ে পড়ে। যারা দেখছে তারা শুধু নয়, তার যারা করছে তারাও একটা বিনোদনের মাধ্যমে দিয়ে যায়, যে কদিন রিহার্সেল হচ্ছে, হই হই হচ্ছে, তার পুজোয় গিয়ে নাটক হচ্ছে, সে একটা ব্যাপার হয়। তো সেটাও একটাই আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট পার্ট যে কোনো সংস্কৃতি চর্চার। তো সেগুলো হয়, এবং আমি নিজেও সেরকম অনেক নাটক লিখেছি, মানে কমেডি নাটক, এবং যেগুলো লোকের ভালো লাগতে পারে সেই ধরনের নাটক। তো সেগুলো, তো সেটা একটা চর্চার মাধ্যম থাকে। কিন্তু আমি যেটা বলি, সাধারণত আমি প্রত্যেককে যারা থিয়েটার করতে আসি, যখন অডিশন হয়, অনেক সময় তাদের জিজ্ঞেস করি, তুমি লাস্ট 1 বছরে কটা নাটক দেখেছো? মানে নাটক দেখাটা একটা বড় শিক্ষার মধ্যে পড়ে। আমি জিজ্ঞেস করি, কটা নাটক তুমি দেখেছো লাস্ট 1 বছরে? না, তুমি যে নাটক করেছো সেটা ডাজন্ট কাউন্ট, মানে বাইরের কি নাটক দেখেছো তুমি? তো সেই ধরনের ব্যাপারগুলো যাদের থাকে, তার মধ্যে থেকে হয়, এবং এইভাবেই কাজটা এগোতে থাকে, মানে যতটুকু হয়। এবং লাকিলি যারা যে কজন শিল্পীকে আমরা পাই, তাদের মধ্যে থেকে বেছে, তারা নিজেরাও প্রথম দিকে কয়েকজন ট্যালেন্টেড থাকে, তার কারো হয়তো অভিজ্ঞতা নেই, কিন্তু শিখতে খুব আগ্রহী, এবং তারা শিখে নিয়ে কাজটা করার চেষ্টা করে। তো সেভাবেই চলে। আরেকটা জিনিস জানবার আছে, মানে আপনি প্রথমে আপনার কথা বলতে বলতে বাদলবাবুর কথা বললেন, মানে বাদলবাবু ওয়ার্কশপের কথা। তো আপনি যে থিয়েটারটা করছেন মূলত, মানে যতটুকু আমি, মানে এখানে আমরা যে প্রোডাকশনগুলো দেখেছি, এটা প্রসেনিয়াম থিয়েটার। তো বাদলবাবুর যে ফিলোসফি, বাদলবাবু থিয়েটারের যে ফিলোসফি বা যে দর্শন, সেটা থার্ড থিয়েটার যেটা, হ্যাঁ, মানে আপনাকে সেটা মানে নাট্যকার হিসেবে বা নির্দেশক হিসেবে বা অভিনেতা হিসেবে প্রভাবিত করে, বা করলেও সেটা কিভাবে, সেটা একটু জানার ইচ্ছে। হ্যাঁ, মানে এটাকে যদি আমি অকপটেই বলি, তাহলে যখন আমি কলেজে ছিলাম, তখন চুটিয়ে বাদলবাবুর নাটক করতাম। চুটিয়ে, মানে থার্ড থিয়েটার মানে বোমা, মিছিল, এসব সুখপাঠ্য ভারতের ইতিহাস একদম মানে পেলেই হলো কোনো রকম। এমনই হয়েছে, আমাদের সিনিয়ররা তারা গিয়ে নাটক দেখে এসে, স্ক্রিপ্ট নেই, ওই দেখে এসে যা মেমোরি থেকে স্ক্রিপ্ট লিখে ফেলে নাটক করছে। তো খুব তখন নাটক হতো। তো তখন মনে হতো যে এটাই, এবং ওটা হচ্ছে নট নেসেসারিলি যে ওপেন জায়গাতেই হচ্ছে তা নয়, অঙ্গনমঞ্চেই হচ্ছে তা নয়, প্রসেনিয়ামেই হচ্ছে, হয়তো মিছিল হচ্ছে, প্রসেনিয়ামেই হচ্ছে। তো সেটা যখন হচ্ছে, ঠিক সেই সময় আমি সেদিনকে দেবাশিস বাবুকে বলছিলাম, দেবাশিস মজুমদারকে আমি ঘটনাটা বলছিলাম। আমি তো বললাম না নাটক দেখতাম, তো তখন একটা নাটক দেখি, দেবাশিস মজুমদারের নাটক। নাটকটার নাম হচ্ছে অমিতাক্ষর। আমি জানি না কজন দেখেছেন আপনারা। নাটকটা দেখে আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে, এবং আমি মনে করি যে নাটকের মধ্যে যে মানুষের হৃদয়কে যে স্পর্শ করার এবং যে গভীরতর দিকে যাওয়ার ব্যাপারটা, সেটা আমার মনে হয় এই ফর্মটা বেটার। থার্ড থিয়েটার একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট দেয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে ছোট করছি না, কোনো বিচার করছি না, নো জাজমেন্ট। থার্ড থিয়েটার যে ইম্প্যাক্টটা দেয়, যে প্রচণ্ড একটা, সেটা তাৎক্ষণিক। তারপর ওই পাশে যারা বসে আছে তাদের মধ্যে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলে, তারপর সেটা মোটামুটি ফেড আউট করে যায়। সেটা আমার অন্তত, আমি বেশিরভাগ লোকের ক্ষেত্রে তাই দেখেছি, খুব একটা এক্সাইটমেন্ট তৈরি করে। কিন্তু এই যে আজও বলছি আমি অমিতাক্ষর নাটকটার কথা,
তার কারণ হচ্ছে ওই যে গভীর রেখাপাত যেটা করেছিল সেটা কিন্তু ওই নাটকটা, যেখানে একটা ধীরে একটা 2 ঘন্টা বা 1.5 ঘন্টা নাটকের পরিসরে কতগুলো চরিত্র এবং তাদের মধ্যে সংঘাত, তাদের মধ্যে কনফ্লিক্টের মাধ্যমে যেভাবে একটা পরিণতির দিকে এগোচ্ছে, যেভাবে তাদের চরিত্রগুলো একে অপরের সম্পর্কগুলো ধীরে ধীরে ছাড়াচ্ছে, সেটা আমার মনে হয়েছিল যে থার্ড থিয়েটার দিতে পারে না। তো ফলে আমি মনে করি দুটোরই যথেষ্ট অবদান রয়েছে এবং দুটোরই একটা আবেদন রয়েছে নাটকের জগতে, থিয়েটারের জগতে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে তখন বেছে নিই এই ফর্মটাকেই, প্রসেনিয়ামি। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি ওই নাটকটাকে আমি এখানে করতে পারবো না। আমি যে ধর আজকে যে পল ভিনসেন্ট নাটকটা করব বা বাণিজ্যে বসাতে লক্ষ্মী করবে, সেটা আমি অনেক অন্তরঙ্গ স্টেজে করেছি। মানে সেটা তার মানে এই নয় যে সেটা সেখানে করা যাবে না। কিন্তু ওই যে থার্ড থিয়েটারের যে ফর্মটা, যেটা ওই যে ভোমা, মিছিল, যে নাটকগুলোর নামগুলো বললাম, হট্টমালার ওপারে কিংবা সুখপাঠ্য ভারতের ইতিহাস, এই নাটকগুলি যে ফর্মে হতো, সেই ফর্মটা আমি মনে করেছি ওটা আমার ফর্ম নয়। এবং আমাদের ওখানে কয়েকজন সেটা খুব খুব নিষ্ঠাভরে ফলো করে। একটি ছেলে আছে যে শতাব্দীতে রেগুলার অভিনয় করতো, বাদলবাবুর শিষ্যই বলা যায়, শুভাশিস দাস। সে ওখানে নিয়মিত এই নাটকের চর্চা করে এবং অনেকেই আমাদের মধ্যে আছে যারা সেই নাটকের অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। এবং এই যেহেতু শতবর্ষ ওনার এখন চলছে, তৎফলে ওনাকে নিয়ে। এবং কিন্তু বাদলবাবুর কলমের আমি ভীষণ ভক্ত, ওনার লেখার আমি ভীষণ ভক্ত, এবং ওনার লেখা থেকে যত শিখতে পারি। খুব বাঙালি মৌলিক নাটককারদের মধ্যে খুব লিমিটেড কয়েকজনই আছেন যারা সেই ধরনের লেভেলের নাটক লেখেন। আচ্ছা, প্রসঙ্গত একটু বলে রাখি, উনি প্রথম নাটকটায় অভিনয় করবেন, ফলে ওনাকে একটু আগেই ছেড়ে দিতে হবে। তো সেটা উনি বলে রেখেছেন। তো সেইটা যদি হিসেব করি তাহলে আমাদের কাছে তবুও একটা সুযোগ আছে একটা প্রশ্ন উত্তর পর্বে। ঠিক আছে, তো আপাতত আমি আর কিছু জিজ্ঞেস করছি না। হ্যাঁ হ্যাঁ, তো যদি কারোর প্রশ্ন থাকে, হ্যাঁ করে ফেলো। হ্যাঁ, সৌভাগ্যবশত আমার সেরকম কোনো ডিসক্রিমিনেশনের মাঝখানে যেতে হয়নি, প্রথম কথা। তাই বলে যে অন্যদের হয় না তার কোনো মানে নেই। কিন্তু কি হয়, জেনারেলি থিয়েটার ফ্র্যাটার্নিটি এবং থিয়েটার যারা করে তারা কিন্তু ওই ব্যাপারটাকে একটু ঊর্ধ্বেই, জেনারেলি সব জায়গাতেই। তো যাই হোক, তো কিন্তু কি হয়, প্রথম কথা আমি বলি যে আমি প্রথম প্রশ্নটা বলবো যে আমরা কিভাবে আমাদের নাটককে ওখানকার কথা বলতে আমি খালি বাঙালি বা ভারতীয় বলছি না, অভারতীয়দের কাছে কি করে পৌঁছচ্ছি। হ্যাঁ, তো সেটার জন্য কয়েকটা জিনিস হয়। প্রথম কথা, আমরা অনেক নাটক ইংরেজিতেও করি। আমরা সম্প্রতি একটা নাটক করলাম নাটকটার নাম দ্য ইনফেস্টেশন বলে। দ্য ইনফেস্টেশন নাটকটা এখনকার সাম্প্রতিক যে আমেরিকার যে রাজনৈতিক সামাজিক পটভূমি, তার উপরে আধারিত আর কি। যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে এখন, সে তার ছায়ায় নাটকটা। তো সেটা ইংরেজিতে নাটকটা, একটা বাইল্যাঙ্গুয়াল বলতে পারো, কিছু বাংলাও রয়েছে। আমাদের এখানে 2জন তার অভিনেতা অভিনেত্রী বসে আছে এখানে। সেটা ইংরেজিতে, এবং সেটা আমরা ওখানে করেছি এবং সব ভাষাভাষী লোকেরাই দেখেছে সেটা সেখানে, শুধু, এবং বিভিন্ন দেশের বিভিন্ন কি বলবো এথনিক অরিজিনের লোকেরাও দেখেছে। কিংবা আমরা যখন সুমন লাল যখন আমার নাটক শিখণ্ডী করে, ওখানে শিখণ্ডী এটা সোলো পারফরমেন্স, সেটা বিভিন্ন জায়গায় করা হয়েছে এবং বিভিন্ন এথনিক দর্শক দেখেছে সেটা।
এবং একইভাবে সেটাকে গ্রহণ করেছে, কোনো অসুবিধা হয়নি। আরেকটা জিনিস, যখন বাংলা নাটক যখন করছি আমরা, বাংলার থিয়েটার যখন করছি, আমি যেহেতু বাঙালি সুতরাং বাংলা নাটকটা করতে ভালোবাসি বেশি, তো বাংলা নাটক যখন আমরা করি তখন আমরা একটা জিনিস করি, সেটাকে বলা হয় সুপার টাইটেলস। সেটা হচ্ছে যে বাংলার সংলাপগুলোকে আমরা ওপরে পরপর যেমন সাবটাইটেল থাকে তেমনি করে দেখাই, যাতে যারা মানে বাংলা বুঝতে একটু অসুবিধা হয় যারা, বা যা বুঝতে পারে না তাদের অসুবিধা না হয়। এমনকি মানে আমি বেশি দূরে যেতে হবে না, আমাকে কোনো আমেরিকানের কাছে যেতে হবে না, আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাই অনেকে বাংলাটাকে তেমন যথেষ্ট ভালোভাবে গ্রাস্প করতে পারে না। তো সেই জন্য তখন তাদের ওটা খুব সাহায্য করে এবং তারা সেটা দেখে অনেকটাই কানেক্ট করতে পারে। সেটা একটা উপায়, মানে ওইভাবে আমরা করি। যেমন ওখানে অন্য ভাষা যদি কোনো স্প্যানিশ ভাষার নাটক হয় তারা অনেক সময় ওইভাবে করে, কিংবা এটা ওখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সিস্টেম হয়ে গেছে। আমরা যে কোনো ফেস্টিভ্যালেও আজকাল এটা একটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে, তুমি যদি ইংরেজিতে না করো তাহলে তোমাকে এই সুপার টাইটেলস রাখতে হবে। তো যাই হোক, সেইভাবেই আমরা করি। কিন্তু এছাড়া যে ডিসক্রিমিনেশনের প্রশ্নটা করলে, সেটা কিন্তু খুব একটা আমি হইনি, তাই বলে কি অন্যরা হয় না? নিশ্চয়ই হয়। আমার খালি একটাই মনে আছে, আমরা যখন একটা নাটক করেছিলাম, নাটকটা তখন আমাদের যে প্রডিউসার যে ছিল ভদ্রলোক, একজন আমেরিকান ভদ্রলোক, তো সে আর বললো, তাকে একজন চিঠি লিখেছে, একটা ইমেল পাঠিয়েছে যে এই নাটক কেন এখানে করছো। তো ও বললো যে আমি ওকে পাত্তা দিইনি, যাকে ওইটুকুই। এছাড়া আমি কখনো তেমন কিছু শুনিনি। আমি কিন্তু এনজয় করি যখন অন্য কোনো ডিরেক্টর আমার নাটক করে, আমার যদি সেটা দেখার সৌভাগ্য হয়। আমার মেঘনাদ নাটকটা এখন নাট্যায়ন করছে, গতকাল আমার প্রথম দেখার সুযোগ ঘটল। ওকে, আমি গিয়ে, গতকালের শো ছিল, আমি গতকাল গিয়ে দেখতে পেয়েছি প্রথম, মানে এটা হচ্ছে 4th শো। যাক গে, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে যে হ্যাঁ, আমি যখন নাটক লিখি তখন একটা ভাবনা থাকে, একটা ছবি থাকে, তাই তো? একটা ছবি থাকে, এবং আমি যদি সেটা নির্দেশনা করি, আমি চেষ্টা করি যখন নির্দেশনা করি তখন নাটককারকে একটু দূরে সরিয়ে রেখে আমি সেটা তখন নিজে সেটা করতে চাই। কিন্তু এখানে কতগুলো ব্যাপার রয়েছে। সে ব্যাপারটা হচ্ছে এটা একটু আমেরিকান ব্যাপারটা হচ্ছে যে আমেরিকায় একটা ড্রামাটিস্ট গিল্ড বলে একটা নাটককারদের একটা ইউনিয়ন আছে। তো আমি তার একজন সদস্য। তো ড্রামাটিস্ট গিল্ডের আছে যে তারা নাটককারদের অধিকার নিয়ে খুব সচেতন এবং খুব মানে খুব বলিষ্ঠভাবে সেই অধিকারগুলো বজায় রাখার জন্য তারা খুব লড়াই করে। তো তাদের কতগুলো 10টা বিল অফ রাইটস আছে, কতগুলো অধিকার আছে 10টা। তার মধ্যে অনেকগুলো আছে, আমি বেশি দূর যাব না। তার মধ্যে কিছু আছে যে কোনো যেই করুক না কেন, নাটকটা যেই প্রডিউস করুক, যেই ডিরেক্ট করুক, সত্য পুরোপুরি নাটককারের এবং কোনো পরিবর্তন ওখানকার কোনো নাটক, সাধারণত কোনো নাটককার যদি নাটক করে, আজকে কেউ যদি এডওয়ার্ড অলবি কিংবা অন্য কোনো নাটককারের ডেভিড ম্যামেটের কোনো নাটক যদি করতে চায়, একটা শব্দ পরিবর্তন করতে পারবে না, তো সেই ব্যাপারগুলো কতগুলো থাকে। তো কি হয়, আমি যখন দেখি আমার নাটকটা করছে সে, তখন আমি যখন নাটক করতে দিই কাউকে, আমি সাধারণত একটা, যদি আমাকে জানিয়ে তারা করে আর কি, অনেক সময় না জানিয়েও করে ফেলে, তো আমি সাধারণত তাদের সাথে এগ্রিমেন্ট সাইন করাই। এগ্রিমেন্টে কতগুলো শর্ত থাকে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে যে তুমি যদি আমার নাটক করো, যদি কোনো পরিবর্তন করতে চাও, হতেই পারে তারা হয়তো মনে হলো যে আমার এর সময় একটু বেড়ে যাচ্ছে, আমার 1 ঘন্টার মধ্যে কাটতে গেলে একটু কাটতে হবে বা কিছু একটা, কিন্তু সে পরিবর্তনটা কি করবে সেটা আমাকে জানিয়ে করবে, আমার সাথে আলোচনা করে করবে। কারণ তুমি যদি করো এমন হয়, তাহলে অনেক সময় আমি দেখলাম যে আমার অর্থটাই পাল্টে গেল সম্পূর্ণ, আমি যা ভাবনা ভেবেছিলাম সেটাই পাল্টে গেল, তাহলে খুব মুশকিল হয়। নাটককার হিসেবে কষ্ট হয় খুব, যে নাটকটাকে এভাবে পরিবর্তন, হয়তো দর্শকের ভালো লাগছে কিন্তু আমার হয়তো কষ্ট হতে পারে। কিন্তু এবং সেটাকে যে সবসময় যে এনফোর্স করা যায় তা নয়। যারা
যারা কিন্তু আজকাল আমি দেখেছি, যেমন ইদানিং আমি একটা খুব ভালো লক্ষণ দেখছি যে বিজ্ঞাপনে নাটককারের নামটা ব্যবহার করা হচ্ছে। মানে এটা ইদানিং বা লাস্ট 2-3 বছর, কয়েক বছর হলো চলছে। তার আগে নাটককারের নামই থাকতো না। তো সেখানে নির্দেশনা অমুক, হ্যাঁ, এই ব্যাপারটাকে আমি একটু, এবং আমরা কয়েকজন নাটককার মিলে একটু এই নিয়ে একটু, উজ্জ্বল, তীর্থঙ্কর, সকলে মিলে আমরা কিছু এই নিয়ে কথাবার্তাও বলেছি, চেষ্টা করেছি যে এগুলোকে একটু যাতে লোককে একটু কনভিন্স করা যায়, এবং ইদানিং দেখছি যে অনেকেই সেটা করছেন মোটামুটি। এখন নাটককারের নামটা সাধারণত থাকে, তো সেটা একটা পজিটিভ দিক। কিন্তু যেটা তোমার যে প্রশ্নের যেটা যে নাটকটা কি যখন অন্য একজন ডিরেক্টর করছে, কখনো কখনো আমি খুব যাকে বলে প্লেজেন্টলি সারপ্রাইজড হই যে দেখে যে বা এই ব্যাপারটা তো আমি ভাবিনি, এইটাতে এমন সুন্দর একটা দিক ভেবে বার করেছে। কখনো কখনো হয়তো না এটা ঠিক তাই এটা ভুল ইন্টারপ্রিটেশন হয়েছে অনেক সময় মনে হয়, কিন্তু অনেক সময় দেখি যে বাহ, এটা একটা খুব সুন্দর নতুন দিক উন্মোচিত করেছে। কারণ নির্দেশক তো তার ক্রিয়েটিভ ভাবনা নিয়ে করছে না, তো সুতরাং তার তো একটা ক্রিয়েটিভ ইনপুট থাকবেই। তো এটাই মোটামুটি আমার উত্তর। আমি এটুকুই বলবো যে সংঘাত যে হয় না তা নয়। আমি যেমন যাদের সাথে কাজ করেছি, আমি একটা এক্সাম্পল বলবো, এই দুটো বলবো। একটা যে সুমনের সঙ্গে তাদের সঙ্গে এই শিখণ্ডী নিয়ে কাজ যখন হয়েছে, তখন ওখানে ছিল, তখন ও তো প্রতিটি লাইন চেঞ্জ করে যেখানে এডিট করছে বা একটা জিনিস অ্যাড হচ্ছে, আমার সাথে ও কিন্তু ডিটেলসে ডিসকাস করেছে, এইটা চেঞ্জ করে ও আটপট হলো, আমি ওকে ইনপুট দিলাম। তো এই নিয়ে টোটালি একটা কোলাবোরেটিভ এফোর্টের থ্রু দিয়ে যে ফাইনাল প্রোডাকশন টেক্সট যেটা তৈরি হয়েছে, সেটা ফাইনালটা তার থেকে তৈরি হয়েছে। বাই দ্য ওয়ে, অভিনেতাও কিন্তু অনেক কিছু পাল্টে দেয়, কিন্তু সেটা আলাদা কথা। সেটা তো কিন্তু কিংবা তারপরে এই যে চন্দনের সঙ্গে যখন এই মেঘনাথ দিয়ে কাজ হচ্ছে, তখন অতটা ক্লোজ কোলাবোরেটিভ হয়তো হয়নি, কারণ ও এখানে আমি ওখানে, কিন্তু তাও প্রাথমিক ভার্সন অফ দ্য স্ক্রিপ্ট থেকে এখন যেটা মঞ্চে হচ্ছে, তার প্রতিটা স্টেপে কোথায় কি পরিবর্তন হচ্ছে আমি কিন্তু জানি, এবং আমি জেনে আমাকে জানি, এবং আলোচনার মাধ্যমে সেগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু তো এই কোলাবোরেটিভ এফোর্টটা থাকলে সেটা আমার মনে হয় খুব স্বাস্থ্যকর একটা ব্যাপার, এবং হয়তো এইভাবেই হওয়া উচিত। আর কোনো প্রশ্ন, মানে কেউ? হ্যাঁ, মানে ভারতীয় ভাষা না? হ্যাঁ হ্যাঁ, ভারতীয় ভাষা ছাড়া অন্য ভাষায় মানে ওখানকার মৌলিক নাটক লেখক খুব বেশি নেই। মানে এখন বাংলায় অনেকে চেষ্টা করে, অনেকে লেখে, একটু লেখে, আমি জানি। কিছুটা হয়তো আমার জ্ঞানের অভাব, হ্যাঁ, কিন্তু কয়েকজন আছে যারা লেখে। একজন হচ্ছে যেমন মানে তারা রীতিমতো প্রফেশনাল লেভেলে, মানে যেমন মিশা চৌধুরী, রিসেন্টলি ওর একটা নাটক, যেটা এগেন বাইলিঙ্গুয়াল নাটক, বাংলা এবং ইংরেজি মিলিয়ে। সে বাঙালি ছেলে, সে মানে বাঙালি ছেলে মানে তার বাবা মা বাঙালি, এবং সে ওখানে বড় হয়েছে, ওখানকার ছেলে, এবং থিয়েটার নিয়ে পড়াশোনা করেছে এবং ইত্যাদি। সে একটু এখানে এসে দাঁড়াবে, ওই আলোটা সরাসরি চোখে এসে লাগছে আমার, হ্যাঁ। তো তখন সে যে একটা রিসেন্টলি একটা প্রোডাকশন করেছে, যে প্রোডাকশনটা পটভূমিকা গল্পটা কলকাতায় বেস্ট, হ্যাঁ, কিন্তু সেটা দারুণ সফল হয়েছে, ওখানে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়ে গেছে। মানে একটা খুব ভালো, এবং নাটকটা সত্যি খুব ভালো হয়েছে, এবং আমাদের অনেক চেনা জানা অভিনেতা অভিনেত্রী ওখানে অভিনয় করেছেন। কিংবা
আরও কয়েকজন আছে, যেমন রাজীব জোসেফ, এরা তো খুব বড় নাম, ওরা তো ব্রডওয়ে অফ ব্রডওয়েতে এখন তাদের নাটক হয়। এরকম কিছু লোক আছেন যারা ওখানে মূলত ইংরেজি ভাষায় নাটক লিখে থাকেন। গুজরাতিতে এক ভদ্রলোক লিখতেন মধু থাকার বলে, কিন্তু তিনি মূলত ভারতের অভিনীত হওয়ার জন্য নাটকগুলো লিখতেন এবং আগেও লিখেছেন, এখানেও লিখতেন। মধুর রায় নাম দিয়েছে, উনি কলকাতাতে, পরিষ্কার বাংলা বলেন, কলকাতায় দীর্ঘদিন ছিলেন, সুতরাং উনি কিছু নাটক লেখেন আমি জানি গুজরাতি ভাষায়। হিন্দিতে আমি ঠিক তেমন জানি না কেউ লেখে কিনা, ওখানকার কেউ। অভিষেক মজুমদার তো অন্যখানে না। এর মোটামুটি এরকম। সত্যি কথা বলতে কি আমি যে খুব জানি তা বলতে পারবো না, কিন্তু খুব বেশি হয়তো নেই, হলে জানতাম। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন কিছু? আচ্ছা বেশ, আমার আরেকটা প্রশ্ন আছে, তারপর হয়তো আপনাকে ছেড়ে দিতে পারবো, সময়ও হয়ে এসেছে প্রায়। আমার যেটা জানবার সেটা হচ্ছে আপনার ওখানে সেই একই রকমের প্রায় প্রশ্নটা, কিন্তু হয়তো একটু আলাদাও হবে। মানে আপনারা ওখানকার থিয়েটারই বেশি দেয়, আমি হচ্ছে আমেরিকান থিয়েটার, সেটা আপনারা দেখছেন বা সেটাই বলা ভালো বেশি দেখছেন, মানে দেখার ওখানে থাকার কারণে। তো আমি যদি বলি, মানে আমি যদি অভিনয় ধরি, অভিনয়ের ধারা, মানে সে তো তাদের অভিনয়ের ধারা, তাদের স্টাইল, আর আমাদের যারা আমরা এদেশে বড় হয়েছি, এদেশের থেকে থিয়েটার চর্চা করেছি বা এদেশ থেকে ওদেশে গেছি, সে ধারা খানিক তো আলাদা, খানিক তো ডিফারেন্স বটে। নিশ্চয়ই। তো আপনারা যখন বাংলা থিয়েটার চর্চা ওখানে করছেন এবং ওদের অভিনয় দেখছেন, ওদের থিয়েটারের যে প্র্যাকটিস, যে ধারা, সেটা দেখছেন, সেটার সঙ্গে নিজেদের থিয়েটারের, মানে সেটার কি কখনো দ্বন্দ্ব হয়? মানে বা এটা তো প্রশ্নটা আপনাদের আমি করব, যে আপনারা যখন আমাদের নাটক দেখেন তখন আমাদের অভিনয়ের ধারাটা কি আপনাদের ভিন্ন লাগে, কোনো রকম অন্যরকম লাগে? আচ্ছা, প্রথম কথা যে মূলত অভিনয় যে কি, অভিনয় তো যে চরিত্রটা যেটা করছে সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ এই চরিত্রটা ঠিকই, তারও ঠিকঠাক অভিনয় হলো। কিন্তু হ্যাঁ, এটাও বলবো যে আমাদের অভিনয়ের ধারা কিন্তু তবু আলাদা কিছুটা। আমরা ওখানকার অভিনয়ের স্টাইল দ্বারা নিশ্চয়ই ইনফ্লুয়েসড, ভীষণভাবে ইনফ্লুয়েসড, কারণ আমরা ওখানকার নাটক বেশি দেখতে পাই, এখানে নাটক অতটা দেখতে পাই না। এখানে যদি আমি যখন কলকাতায় আসি প্রায় সপ্তাহে 3-4টে নাটক দেখে ফেলছি, কি তারও বেশি দেখছি। কিন্তু যেটা মূলত তফাৎ মনে হয় আমার দুটো ধারার মধ্যে, যে সেটা যে কারণে হোক, কিছুটা হয়তো টেকনোলজিক্যাল কারণ হতে পারে, অন্যান্য কারণ হতে পারে, যে এখানে যে অভিনয়ের ধারাটা, যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি, যে একটা নাটকে দুটো চরিত্র কথা বলছে, তারা সেটাকে, যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটাকে একটু যখন হাইপার অ্যাক্টিভ করে দেয়, মানে সেটাকে এমন একটা লেভেলে তুলে নিল, মানে যেটা তার বিষয়টা হয়তো অনেক নর্মাল, স্বাভাবিক, আমি তোমার সঙ্গে এভাবে কথা বলছি, সেখানে আমি যদি বলে না আমি তোমার সঙ্গে এভাবে কথা বলবো না রমেশ, আমি যদি এটা বলি, তো তখন তোমার মনে হবে না যে ব্যাপারটা ঠিক একটু জটিল হলো না, ঠিক ম্যাচ হলো না। সেই সমস্যাটা আমরা যখন এখানে নাটক দেখি আমার লাগে, সব নাটকে নয়, ওকে, সব নাটকে নয়, সব অভিনয়ে নয়, এটা আমি এটা বলতে পারি, মানে এটা কিন্তু কিছু নাটকে আছে যে অনেক সময় এই ধরনের একটা চড়া সুর নজরে আসে। আমি অন্তত আমাদের নাটকে সেই চড়া সুরটাকে বাদ দেওয়ার চেষ্টা করি, অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, কিছু জায়গায় বাই দ্য ওয়ে আমরা যাত্রাও করি, ওই আমার বোন বসে আছে, ও যাত্রা ডিরেক্ট করে, আমরা বেশ কয়েকটা যাত্রা করেছি এবং সেই যাত্রা রেগুলার যেভাবে যাত্রা হয় মঞ্চে, তখন সেইভাবেই আমরা করি। তো সেটা যখন করি তখন সেই আঙ্গিকেই করি। তো কিন্তু কিছুটা অভিনয়ের ধারার তফাৎ রয়েছে। এখন এটা এমনও হতে পারে যে টেক্সটগুলো আমরা বাছি, সেটা ওটা তফাৎ একটু।
টেক্সটটা আমরা যে টেক্সটটা নিয়ে কাজ করছি সেটা একটু অন্য ধরনের টেক্সট, সেটাও একটা কারণ। আবার একটা অভিনয় নীতিরও একটা রীতিরও একটা চলন রয়েছে, সেটাও একটা ব্যাপার হতে পারে। আমি জানি না এটা আমি বললাম ঠিক বললাম না ভুল বললাম, বাট কিন্তু আমার যা মনে হয়েছে তাই বললাম। হ্যাঁ, তাই না? আমার কিন্তু অভিজ্ঞতা, গ্রাম বলবো না, আমি তো গ্রামের দেখিনি অতটা এখন ইদানিংকালে, কিন্তু মফস্বলের থিয়েটার কিছু দেখি। এই আমরা যখন নাটক করতে যাই বিভিন্ন জায়গায়, আমার কিন্তু ওখানে দর্শক আমার খুব ভালো লাগে, ওখানকার দর্শক, তাদের এবং নাটকও সেখানকার, মানে যে 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 নিষ্ঠা এবং যে আগ্রহ নিয়ে তারা দেখেন নাটকটা, সেটা কিন্তু সত্যি মন ছুঁয়ে যায় এবং খুব ভালো লাগে। একদম 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 একদম, আমি বললাম না আমি এখানে কেন বারবার ফিরে আসি করতে। আচ্ছা, তাহলে আমরা শেষ করবো এই পর্বের অনুষ্ঠান, কারণ আরেকটু চলতেই পারতো, কিন্তু সুদীপ বাবুকে ছাড়তে হবে, উনি রেডি না, হবেন। আমি একটু তো ফোকাস করতেই হবে, কারণ প্রথমটাই আমার একটা পুরো একক মনোলগ, ফলে আমাকে একটু সময় লাগবে। স্টেজটাও কি অবস্থায় আছে দেখি, প্রথম কথা দেখে তারপর কাজ শুরু করব। আপনারা আসুন, দেখুন। আমরা দুটো নাটক করছি। প্রথম নাটকটা হবে বাণিজ্যে বসতে লক্ষ্মী। এই নাটকটা আমি আগে করেছি, কিন্তু এখন একটু ছোট করে করছি, 1 ঘন্টা 10 মিনিট মতো। তারপরে তো বিরতি, আপনাদের কতক্ষণে, 10 মিনিট 15 মিনিট বিরতি। তারপরে আমরা করব হচ্ছে পল ও ভিনসেন্ট, সেটাও দেখবেন। দুটোই আশা করি, আমি মনে করি ভালো লাগবে। কিন্তু থ্যাংক ইউ, হ্যাঁ নিশ্চয়ই, এবং আমরাও এখানকার ফ্যান, সুতরাং থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা একটু এই পর্ব অনুষ্ঠানে শেষ করব, তার আগে আমরা একটু সুদীপ্ত বাবুকে বরণ করে নেব। আমি জবাদিকে একটু বলবো, জবা কুণ্ডু সুদীপ্ত বাবুকে একটু বরণ করে নেওয়ার জন্য। আমাদের উৎসব স্মারক এবছরের, আমাদের এবছর উৎসবের ফোল্ডার, আমাদের দলের নাটক কবিরা খারা বাজার মের একটি ফোল্ডার, আর এবছরের পত্রিকা